ইশক প্লিজ। এই শব্দের ভেতরে ছিল আকুতি, তৃষ্ণা আর এক অদ্ভুত অসহায়তা, যা সে নিজেও হয়তো পুরোপুরি বুঝতে পারছে না। ঠিক তখনই তাদের এই গভীর শ্বাসরুদ্ধকর মুহূর্তটাকে ভেঙে দিয়ে বাইরে থেকে ভেসে এলো অ্যালেক্সের কণ্ঠস্বর। স্যার, ডাবল স্প্রো। এই কণ্ঠস্বর যেন বজ্রপাতের মতো আঘাত করল। দুজনেই ধীরে ধীরে সেই ঘোর থেকে বেরিয়ে আসতে লাগলো। কায়েনের চোখ হঠাৎ করেই বড় হয়ে গেল। সে যেন নিজেই বুঝতে পারল না সে ঠিক কী করতে যাচ্ছিল। এক মুহূর্তে সে রিদিয়ার ঘাড় থেকে মুখ সরিয়ে নিল, নিজেকে শক্ত করে নিল ভেতর থেকে, আর দাঁতের দাঁত চেপে গম্ভীর কণ্ঠে অ্যালেক্সকে বলে উঠল। রেখে চলে যাও। তার কণ্ঠে আবারও ফিরে এলো সেই কঠোরতা, যেন কয়েক মুহূর্ত আগের মানুষটা সম্পূর্ণ অন্য কেউ ছিল। এরপর ঘর আবার নীরব হয়ে গেল, কিন্তু সেই নীরবতার ভেতর জমে রইল অদ্ভুত এক অস্বস্তি। কায়েনের রূপ যেন মুহূর্তেই বদলে গেল, চোখের দৃষ্টি ঠান্ডা, কঠিন দূরত্বে ভরা। সে রিদিয়ার দিকে তাকিয়ে বিদ্রূপ মেশানো কণ্ঠে বলে উঠল। ইউ টু ইজি মিসেস আরসলান। খুব সহজেই দেখছে দুর্বল হয়ে পড়ছেন। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলে হবে? এই কথাগুলো ঠিক যেন ধারালো কিছুর মতো গিয়ে বিঁধল রিদিয়ার ভেতরে। কিছু মুহূর্ত আগেও যে কণ্ঠে ছিল উষ্ণতা, আকর্ষণ, অদ্ভুত কোমলতা, সেই একই কণ্ঠে এখন শীতল বিদ্রূপ। এর এক অচেনা দূরত্ব। কায়ানের চোখেও সেই পরিবর্তন স্পষ্ট। সেখানে আর আগের আবেশ নেই। এই হঠাৎ বদলে যাওয়া রিদিয়াকে যেন স্তব্ধ করে দিল। সে বুঝে উঠতে পারছে না কোনটা সত্যি, কিছুক্ষণ আগের সেই মানুষটা নাকি এখনকার এই শীতল দূরত্বে ভরা মানুষটা। একই চোখ, একই মানুষ, তবুও যেন সম্পূর্ণ আলাদা দুটি রূপ। নিজেকে কোনো মতে সামলে নিজের অগোছালো অবস্থা ঠিক করার চেষ্টা করল রিদিয়া। তার বুক এখনও ওঠানামা করছে। মনে হচ্ছে যেন ভেতরে জমে থাকা সব অনুভূতি একসাথে বেরিয়ে আসতে চাইছে। দ্বিধাগ্রস্ত কাপা কণ্ঠে সে বলল। সে ধীরে ধীরে রিদিয়াকে নিজের কোল থেকে নামিয়ে দিল। একটা মুহূর্ত আর তার দিকে তাকালো না, বরং এক ঝটকায় পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তার কাঁধ দুটো শক্ত হয়ে আছে, ভারী নিঃশ্বাস অস্থিরতায় ডুবে আছে, যেন নিজের ভেতরের তোলপাটটাকে জোর করে চেপে রাখতে চাইছে। তারপর একটা দীর্ঘ দম আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে নিজের সঙ্গে নিজের লড়াই করতে করতে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলে উঠল। তুমি তোমার বিবাহিত হওয়ার চিহ্ন চেয়েছিলে, তাই সে চিহ্ন রেখেছে। তাছাড়া আমার কোনো ইচ্ছা নেই তোমাকে স্পর্শ করার। এই কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করল রিদিয়ার ভেতরে। তার বুকটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। কিছুক্ষণ আগে সেই মুহূর্তগুলো, সেই স্পর্শ, সেই টান, সব কিছু কি তবে মিথ্যে ছিল? পেছন থেকে তার কণ্ঠ এবার রাগে কেঁপে উঠল। আপনি একটা গিরগিটি, গিরগিটির থেকেও অধম। গিরগিটি তো সময় নেয়, আপনি তো প্রতি মুহূর্ত রং বদলান। ফালতু লোক, আমারই ভুল। আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি কি করে আপনার মতো এক গিরগিটির উপর। রিদিয়া যেন পুরো কথা বলতে একটু সংকোচ বোধ করল। এতক্ষণে কায়া নিজেকে একটু সামলে আবার রিদিয়ার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে উঠল। আই নো মিসেস আরসলান, চোখের সামনে এরকম একটা হ্যান্ডসাম থাকলে মেয়েরা কন্ট্রোললেস তো হবে। ইটস নট ইউর ফল্ট। রিদিয়ার চোখ লাল হয়ে উঠল রাগে। সে আর এক মুহূর্তও নিজেকে সামলাতে পারল না। কাউচের ওপর থাকা কুশনটা তুলে নিয়ে জোরে ছুঁড়ে মারল কায়ানের দিকে। তার কণ্ঠ এবার রাগে, অভিমানে কাঁপছে। বুড়ো ভাম, একটা কথা শুনে রাখেন কান খুলে। আপনি আমায় মানেন না, আপনি এখান থেকে আমাকে যেতেও দেবেন না। তাই আপনি না মানলেও আমি আপনার বউ হয়ে বলে দিচ্ছি, আপনার এই বুড়ো পানা চেহারা মেয়েদের থেকে দূরে রাখবেন, নইলে আপনাদের দুজনেরই পিনিক ছুটিয়ে দিব। এই বলে রিদিয়া মুখ ঝামটি দিয়ে কাবার্ড রুম থেকে বেরিয়ে গেল। পায়ের শব্দে যেন তার রাগের প্রতিটা ধাপ স্পষ্ট হয়ে উঠছিল।
হাঁটতে হাঁটতে সে রাগে বিড়বিড় করছিল নিজের ওপর, কায়ানের ওপর আর এই অদ্ভুত সম্পর্কটার ওপর। এরপর কায়ান এক গভীর নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে কাউচে হেলে পড়ল। মাথা পেছনে ঠেকিয়ে চোখের উপর হাত রেখে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক চাপা হাসি, আর মনে মনে নিজেকেই বলে উঠল, ও গড, আমার গুন্ডা বিবি নিয়ে কোথায় যাব? এই একটা কথার ভেতরেই ছিল মুগ্ধতা, অবাক হওয়া, আর অস্বীকার করা যায় না এমন এক নরম অনুভূতি, যা সে কখনোই প্রকাশ করতে চায় না। এরপর সে মাথা তুলে তাকালো রিদিয়ার যাওয়ার দিকে। তার দৃষ্টি স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর রিদিয়া আবারও পেছনে ঘুরে মুখটা বাঁকাতে থাকলো। তবুও সেই রাগের মাঝেও কোথাও একটা অজান্তে থাকা কোমলতা। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করতে লাগলো। চুলগুলো গোছাচ্ছে, ঘাড়ে হাত বোলাচ্ছে, যেন নিজের ভেতরের অস্থিরতাটাকে লুকোনোর চেষ্টা করছে। এই দৃশ্যটা দেখেই কায়ানের ঠোঁটে আবার সে দুষ্টু হাসি ফিরে এলো। চোখে নরম ঝিলিক নিয়ে বলে উঠল, ড্যাম কিউট। সে পাশ থেকে ফোনটা তুলে নিল। চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। নরম ভাবটা মিলিয়ে গিয়ে ফিরে এলো তার সেই পরিচিত কঠোরতায়। একটা নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই তার ঠান্ডা কণ্ঠ নিয়ে বলে উঠল, তোমাদের লেডি বস হাসপাতালে এক লেডি ডাক্তারের ওপর একটু বেশি অ্যাটেনশন দিয়েছে। ওই ডাক্তারকে বলে দিও নিজের সীমা যেন ভুলে না যায়, কারণ যে সীমা বেরোতে চায় তাদের ডানা কেটে দিতে আমি এক সেকেন্ডও ভাবি না। কথা শেষ করেই কায়ান আর এক মুহূর্তও নষ্ট করল না। ফোনটা পাশে রেখে উঠে দাঁড়ালো আর সোজা শাওয়ার রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর পেন্ট হাউসের লবিতে বসে আছে রিদিয়া। চারপাশটা ঝকঝকে, মার্বেলের মেঝেতে আলো পড়ে ঝিলমিল করছে। উঁচু ছাদ থেকে ঝুলে থাকা লাইটগুলো নরম আলো ছড়াচ্ছে। পুরো পরিবেশটাই যেন বিলাসিতা আর নীরব আভিজাত্যে মোড়া। রিদিয়ার পেছনে দাঁড়িয়ে আছে কয়েকজন মহিলা স্টাফ, আর সামনে একজন মহিলা পার্সোনাল স্টাইলিস্ট, তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট। টেবিলের উপর সাজানো বিভিন্ন জুয়েলারি, কসমেটিক্স আর ছোট ছোট যন্ত্রপাতি। স্টাইলিস্ট রিদিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, ওয়াও ম্যাম, আপনি তো এমনিতে অনেক বেশি সুন্দর, আর এই নোজপিন পরলে আরো সুন্দর লাগবে। রিদিয়ার গলা শুকিয়ে গেল, তার চোখ বড় হয়ে আছে। সামনের ছোট্ট পিয়ার্সিং মেশিনটার দিকে সে এমনভাবে তাকিয়ে আছে যেন ওটা কোনো ভয়ঙ্কর অস্ত্র। সে কাপা গলায় বলে উঠল, আপনারা ওটা দিয়ে আমার নাক ফোটাবেন? আমার তো ব্যথা লাগবে। স্টাইলিস্ট হালকা হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, ম্যাম জাস্ট একটু লাগবে, তবে যখন ঠিক হয়ে যাবে তখন আপনি অনেক বেশি সুন্দর লাগবেন, স্যার দেখলে চোখ সরাতে পারবে না। এই কথাটা শুনেই রিদিয়া যেন একটু থমকে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম ভাব ফুটে উঠল, লজ্জা, আশার অদ্ভুত এক প্রত্যাশা, যা সে নিজেও পুরোপুরি স্বীকার করতে চায় না। সে ধীরে ধীরে উঠে পা বাড়িয়ে স্টাইলিস্টের কানের কাছে ঝুঁকে একদম বাচ্চাদের মতো ফিসফিস করে বলল, আমার হাজব্যান্ড বড়ই জটিল মানুষ, ওনার মন কি গলবে? ম্যাম 100% শিওর থাকুন। এই কথাটা যেন রিদিয়াকে একটু সাহস দিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে প্রস্তুত করল, তারপর ধীরে বলে উঠল, ওকে, তাহলে একটু সাবধানে ফোটাবেন। এরপরেই মহিলাগুলো মাথা নাড়িয়ে কাজ করতে শুরু করলো। রিদিয়া চোখ শক্ত করে বন্ধ করে বসে আছে, তার আঙুলগুলো মুঠো হয়ে আছে। মনে হচ্ছে সে নিজেকেই শক্ত করে ধরে রেখেছে। আর ঠিক পরের মুহূর্তেই ব্যথার তীব্র একটা শিহরণ শরীর জুড়ে ছড়িয়ে পড়তেই তার মুখ থেকে বেরিয়ে এলো এক চিৎকার। ওই একটুকু চিৎকার যেন পুরো পেন্ট হাউসে নীরবতা ছিঁড়ে ফেলল। ওদিকে কায়ান তখন শাওয়ার নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। শার্টের বোতাম লাগাচ্ছে, চুল এখনও ভেজা, কিন্তু হঠাৎ লবি থিওর থেকে ভেসে আসা রিদিয়ার সেই চিৎকার তার বুকের ভেতরটাকে যেন থামিয়ে দিল। এক মুহূর্ত
তার শরীর জমে গেল। তারপর বুকের ভেতর একটা তীব্র ধাক্কা লাগলো। চোখ বড় বড় হয়ে ভয়, রাগ, আতঙ্ক সব একসাথে মিশে গেল। সে আর কিছু ভাবল না। প্যান্টের চেইন কোনো রকমে আটকে এলোমেলো চুলে ড্রয়ার খুলে বন্দুকটা তুলে নিল। তার মুখে তখন স্পষ্ট আতঙ্ক আর রাগের মিশ্রণ। দ্রুত পায়ে লবির দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল। হয় এই গর্জন যেন পুরো জায়গাটা কাঁপিয়ে দিল। রিদিয়াকে ঘিরে থাকা সবাই আটকে উঠল। কারো হাত কেঁপে গেল, কারো মুখ ফ্যাকাশে হয়ে গেল। কায়ান বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর ভয়ে। কিছু বলতে যাবে, ঠিক তখনই সবাইকে সরিয়ে দিয়ে নিজের নাকে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রিদিয়া বলে উঠল, ওইটা এদিকে কেন করেছেন? মেরে ফেলবেন নাকি? কায়ানের বুক থেকে যেন ভারী একটা পাথর নেমে গেল। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। তারপর আর কিছু না ভেবেই বন্দুক হাতে নিয়েই এগিয়ে গিয়ে রিদিয়াকে শক্ত করে চাপটে ধরল। ওকে, তুমি ঠিক আছো? চিৎকার করলে কেন? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ, ভয়, যা সে কোনোভাবেই লুকাতে পারছে না। রিদিয়া অবাক হয়ে তাকিয়ে বলল। আমি তো ঠিক আছি, কিন্তু আপনি এরকম করছেন কেন? পেছন থেকে পার্সোনাল স্টাইলিস্ট কাঁপতে কাঁপতে বলল, স্যার, ম্যাম নোজ পিয়ার্সিংয়ের জন্য ব্যথা পেয়েছে। এই কথাটা এক মুহূর্তে সব কিছু যেন বদলে দিল। কায়েনের মুখের ভাব জমে গেল, আর পরের মুহূর্তেই আবার সে রিদিয়াকে দূরে ঠেলে দিল। রিদিয়া ছিটকে গিয়ে সোফার উপর পড়ল। তার চোখে আবারও বিস্ময়, আর এক অদ্ভুত প্রশ্ন, কি হচ্ছে তার সঙ্গে? একবার টেনে নিচ্ছে, আরেকবার ঠেলে দিচ্ছে। কায়ান নিজেকে সামলে নিল, চোখ সরিয়ে নিল তার থেকে। তারপর গম্ভীর সুরে স্টাইলিস্টদের বলল। আপনাকে কে বলেছিল পিয়ার্সিং করতে? স্টাইলিস্ট ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, অর্ডার এসেছিল ম্যামকে ম্যারাডোম্যানের লুক দেওয়ার জন্য। আর নোজপিন আসল বৈশিষ্ট্য আমাদের বাঙালি মেয়েদের বিবাহিত লুক দেওয়ার জন্য। আউট। কায়ানের ভ্রু কুঁচকে গেল। রাগ, বিরক্তি আর নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর এক চাপা ক্ষোভ সব একসাথে জমে উঠল। সে বন্দুকটা দিয়ে নিজের কপাল চুলকে মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল। কেউ আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ঘরটা আবার নীরব হয়ে গেল। শুধু দুজন মানুষ আর তাদের মাঝে জমে থাকা অদৃশ্য ঝড়। ঠিক তখন রিদিয়া সোফার উপর উঠে দাঁড়ালো। তার চোখে রাগ, অভিমান আর সেই অদ্ভুত অধিকার। সে এগিয়ে এসে কায়েনকে ঘুরিয়ে দিল। তারপর নিজের রেশমি চুড়ি পরা হাত দিয়ে কায়েনের চুল শক্ত করে টেনে ধরে দাঁতে দাঁত পিষে বলল, বদমাস, নিজেকে কি মনে করেন? আমি কি বলেছি আমার কাছে আসতে, আমার সেকেন্ডের মধ্যে ছুঁয়ে দিতে? তার প্রতিটা শব্দে ছিল আগুন, কিন্তু সেই আগুনের ভেতরেই লুকিয়ে আছে কষ্ট। কায়েনের মুখ থেকে চাপা একটা শব্দ বেরিয়ে এলো। চোখ মুখ কুঁচকে তাকালো রিদিয়ার দিকে, আর তারপর সে যেন থমকে গেল, পুরোপুরি থেমে গেল। তার চোখ যেন আটকে গেল রিদিয়ার মুখে। রিদিয়ার নাক এখনও লাল ব্যথায় হালকা কাঁপছে, আর সেই লাল নাকের মাঝে ঝিলমিল করছে ডায়মন্ডের ছোট্ট নোজপিন। এই ছোট্ট পরিবর্তনটা রিদিয়ার পুরো মুখটাকে যেন অন্যরকম করে তুলেছে, আরও মায়াবী, আরও কোমল, আরও নিজের মতো। কায়ান এক মুহূর্তের জন্য যেন সব কিছু ভুলে গেল। চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। কায়ানের হাত থেকে বন্দুকটা নিচে পড়ে গেল। এরপর কায়ানের দৃষ্টি আটকালো আরও এক জায়গায়, রিদিয়ার 2 হাত ভরা রেশমি চুড়ির দিকে। চুড়িগুলোর হালকা শব্দ, কাঁপতে থাকা আলোয় তাদের মৃদু ঝিলিক, সব কিছু মিলিয়ে যেন এক অদ্ভুত মোহ তৈরি করেছিল।
কায়ানের বুকের ভেতর হৃৎস্পন্দনগুলো যেন এক এক করে জোরে জোরে বাজতে লাগলো। প্রতিটা ধ্বনি যেন তার নিজের কানেই ধাক্কা মারছে। এসবের মধ্যে রিদিয়া চিৎকার করে দাঁতে দাঁত পিষে বলে উঠল। কি হলো বলেন? কায়ানের গলার কাছে যেন কথা পাকিয়ে যাচ্ছে। এরপর রিদিয়ার হাত দুটো ধরে বসল। কণ্ঠ থেকে শব্দ বেরোচ্ছে না, তবুও অনেক কষ্ট করে বলে উঠল। তোমাকে আমি জাহান্নামে দিতে চাই। ভাবলাম অন্য কেউ তোমাকে মেরে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। রিদিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল। তার আগে আমি আপনার মুন্ডু কাটাবো। রিদিয়ার কথায় কায়ান কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই অ্যালেক্স লবিতে এসে বলে উঠল। কথাটা শোনা মাত্রই কায়ান অ্যালেক্সকে মাথা নাড়িয়ে চলে যেতে বলল। তারপর রিদিয়ার দিকে তাকিয়ে বলে উঠল। রুমে যা, আমি হসপিটাল যাব। রিদিয়া কপাল কুঁচকে বলে উঠল। আমিও যাব। তোর গ্র্যান্ডপার জ্ঞান ফিরলে যাবে, এখন দরকার নেই। দরকার নেই মানে? আমি আপনার কথা শুনবো কেন? আমার একা একা ভালো লাগবে না এখানে। কায়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল ঠিক করতে করতে বলে উঠল। আজকে তোর সিস্টারটাও এখানে আসবে। পেছন থেকে রিদিয়া কায়ানের সামনে এসে এদিক ওদিক করতে করতে বলে উঠল। কেন আমাকে জ্বালিয়ে হচ্ছে না যে ওদের শান্তি ওড়ানোর তালে আছেন? কায়ান রিদিয়ার পাশ কাটিয়ে ড্রেসিং টেবিল থেকে নিজের ক্লোন উড পারফিউমখানা নিয়ে নিজের গলায় আর হাতে লাগিয়ে নিল। সেই মুহূর্তে রিদিয়ার বুক কেঁপে উঠল ওই ঘ্রাণে। তখন কায়ান এক বাঁকা হাসি দিয়ে রিদিয়ার নাকের মাথায় হালকা করে পারফিউমটা স্প্রে করে দিল। মুহূর্তেই চোখ মুখ কুঁচকে গেল রিদিয়ার। এরপর কায়ান কর্কশ কণ্ঠে বলে উঠল। ম্যাম, ম্যাম, আপনার যেমন আপনার হাজব্যান্ডের সঙ্গে থাকতে হবে, তেমন আপনার সিস্টারদেরও তাদের হাজব্যান্ডের সঙ্গেই থাকতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রিদিয়া হালকা করে নাকের মাথা মুছতে মুছতে বলে উঠল। এই জান তো বিদায় হন। এরপর কায়ান নিজের বন্দুকটা কোমরে গুজে পার্স আর ফোন হাতে নিয়ে বেরোতে বেরোতে বলে উঠল। রুম থেকে বেরোবে না কিন্তু। কথাটা আদেশের মতো শোনালেও কোথাও যেন এক অদৃশ্য চিন্তার ছাপ ছিল। কিন্তু রিদিয়া কি সেই কথা শুনবে? সে মুখ ঘুরিয়ে একটু পাত্তা না দিয়ে উল্টো আধা রূপটপ কাছে ঘেরা লাউঞ্জের দিকে হাঁটা দিল। সেখানে গিয়ে রাতের কৃত্রিম আলোর নিচে দাঁড়াতেই চারপাশটা অন্যরকম লাগতে শুরু করলো। নিচের দিকে তাকাতেই তার বুক হঠাৎ কেঁপে উঠল। উচ্চতা, অন্ধকার আর সেই গভীরতার এক অদ্ভুত ভয় তাকে এক মুহূর্তের জন্য স্থির করে দিল। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল, আর ঠিক তখনই তার চোখে পড়ল সেই ডেইজি ফুলে ভরা বাগানটা। মুহূর্তেই তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। এক ফোঁটা নির্মল খুশি যেন হঠাৎ করেই ফুটে উঠল সেখানে। ওয়াও, ডেইজি ফুল! ঠোঁট বাঁকিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠল। লাট সাহেবের বেটা আবার ডেইজি ফুল লাগিয়েছে। বাবা, বন্য ডেইজি ফুল যে ওনার পছন্দ হয়েছে এটাই ভাবতে অবাক লাগছে। হসপিটালের অভিজাত সেই প্রাইভেট রুমটা যেন মাঝখানে শুয়ে থাকা নিকোলাইকে ঘিরে দাঁড়িয়ে আছে আইদিন, এমির, ক্রিস্টিয়ান, জারিয়া আর নীল। জারিয়ার চোখ দুটো যেন এখনও ভেজা। অশ্রু শুকালেও তার ভেতরের ভয়টা পুরোপুরি কাটেনি। তার দৃষ্টি একটুও সরছে না নিকোলাইয়ের মুখ থেকে। নিকোলাইয়ের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। হাত নড়াচড়া করছিল। কয়েক সেকেন্ডের জন্য পুরো রুমটা নিস্তব্ধ হয়ে রইল, যেন সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে তারপরে নড়াচড়ার জন্য। ধীরে ধীরে নিকোলাই চোখ খুলল। চোখের দৃষ্টি প্রথমে ঝাপসা, তারপর এক এক করে স্পষ্ট হতে লাগলো চারপাশের মুখগুলো। ডাক্তার এগিয়ে এলো এক পা, এরপর সাধারণ কণ্ঠে বলে উঠল। মিস্টার নিকো, ক্যান ইউ হিয়ার মি? নিকোলাই কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন মনে করার চেষ্টা করছে। তারপর ঠোঁট নড়ল সামান্য। কায়, গ্রিন মিস্ট। এই যে আপনার গ্রিন মিস্ট। ক্রিস্টিয়ান আর আইদিন, এমির একটু হেসে একে অপরের দিকে তাকালো।
নিকোলাই যেন আবারও কিছু বলতে চাইছিল, ঠোঁট কাঁপল, কিন্তু চোখ দুটো আবারও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শরীর এখনও দুর্বল। ডাক্তার নিকোলাইয়ের অবস্থা পরীক্ষা করতে লাগলেন, এরপর বলে উঠলেন, হি নিডস রেস্ট রাইট নাও। আপনারা প্লিজ ওনাকে আর ডিস্টার্ব করবেন না এই মুহূর্তে। সবাই একে একে আবার বেরিয়ে যেতে লাগলো। তখন জারিয়া অনুরোধের কণ্ঠে ডাক্তারকে বলে উঠল, ডক্টর প্লিজ আমি এখানে থাকি। ডাক্তার আর না করতে পারল না এই কাকুতি মিনতিকে। উনি সম্মতি দিয়ে দিলেন। বাইরে বেরিয়ে আইদিন পেছন থেকে নীলকে বলে উঠল। নীল কিছু বললে না যে? কথাটা শোনা মাত্রই নীল পেছনে ঘুরে বলে উঠল। ম্যারেজের ব্যাপারে তোমার বোনের সঙ্গে? নীল আইদিনের কাঁধে এক হাত দিয়ে মাথা নিচু করে এক ক্লান্তির হাসি দিয়ে বলে উঠল, আমাকে একজন অলরেডি সব জানিয়ে দিয়েছে। আর আমার বোন যদি এক ফোঁটাও কষ্ট পায় তবে তোমাকে আমি দেখার আগে সে দেখে নেবে। কথাটা করিডোরে বাজতেই পাশ থেকে এমির মাথা চুলকে বলে উঠল, এই কথা আমার ব্রো ছাড়া আর কেউ বলতে পারবে না, আমি ড্যাম শিওর। কারণ ওর তো নিজের ভাই ব্রাদার ফ্রেন্ডের প্রতি কোনো মায়া দয়া নেই। এর মধ্যেই পেছন থেকে কায়ান এসে এমিরের মাথায় একটা ঝাপড় মেরে বলে উঠল, টাচস্ক্রিনটা বন্ধ রাখ। ইউ আর মির্জাফর ব্রো। কায়ান পাত্তা দিল না। এরপর কায়ান আইদিনের দিকে ফিরে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এরপর উদাসীন কণ্ঠে বলে উঠল, নিকো ইজ ওকে রাইট? আইদিন জবাব দিল, ইয়েস, বাট ডক্টর বলল ওর এখন রেস্টের দরকার। যা দেখে আয়। কায়ান আর কোনো জবাব দিল না, চলে গেল নিকোলাইয়ের রুমে। জারিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিকোলাইয়ের দিকে, কিন্তু কায়ানের পায়ের শব্দে সেদিকে তাকিয়ে পড়ল। এরপর হালকা হেসে কায়ানের দিকে তাকালো। কায়ানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। এরপর কায়ান নিকোলাইয়ের মাথার কাছে গিয়ে মাথায় হাত রেখে হালকা হেসে বলে উঠল, আর কতদিন হোয়াইট হ্যান্ড ছাড়া ঘুরবো? আই ফিল সো বোর। একটা বক্সিং কম্পিটিশন করতে মনে চাইছে তোর সাথে, তাতে রোড। তখনই নিকোলাই ঘুমের ঘোরে বিড়বিড় করতে লাগলো। কায়ান নিকোলাইয়ের মুখের কাছে কান নিয়ে শুনতে পেল। কায়ানের মুখে মৃদু হাসি ফুটে উঠল। মনে মনে বলে উঠল, ইডিয়েট, সব শুনতে পাচ্ছে। কায়ান কিছু মুহূর্ত আরও দাঁড়িয়ে রইল ওখানে। এরপর ওখান থেকে বেরিয়ে যেতে যেতে জারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এক কাজ করো, নিজের মনে কোনো কথা জমে থাকলে সেগুলো বলে দাও। জারিয়া একটু অবাক হয়ে তাকিয়ে রইল। কথাটার মানে পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু কায়ানের চোখে যে ইঙ্গিত সেটা এড়ানোও গেল না। কায়ান বাইরে যেতেই জারিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিকোলাইয়ের হাত ধরে পাশেই বসে রইল। কায়ান এদিকে আবারও করিডোরে ফিরে এলো। এরপর হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে এমিরদের উদ্দেশ্যে বলে উঠল, রাত হয়েছে, ওদিনে অ্যাপার্টমেন্টে ফিরে যা। আইদিন ভ্রু কুঁচকে বলে উঠল। কাদের নিয়ে? কথাটা শোনা মাত্রই কায়ান দাঁতে দাঁত পিষে বলে উঠল। নিজেদের ওয়াইফদের রাস্কেল। তখনই পাশ থেকে এমির বলে উঠল, ব্রো তুমি একটু বলে দাও না, আমি বললে ওই মেয়ে আমায় মেরে শেষ করে দেবে। কথাটা শোনা মাত্রই কায়ান বিড়বিড় করে বলে উঠল। শুধু কি তুই মার খাস? আমি তো কম খাচ্ছি না। এরপর নিজের ভাবনাকে উপেক্ষা করে এমিরের দিকে কপাল কুঁচকে চলে গেল। কিছুক্ষণ পর এসে দাঁড়ালো আদনান সাহেবের প্রাইভেট রুমের সামনে, যেখানে বসে আছে জাহানারা বেগম, ইমলা বেগম, জিনিয়া, মাহিয়া। কায়ানকে দেখা মাত্রই জাহানারা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। যা দেখে কায়ান একটু খোঁচা মেরেই বলে উঠল, আমার কোনো ইন্টারেস্ট নেই মাদার ইন ল আপনার এই ফেস দেখার। কায়ান এই কথা বলতেই ইমলা বেগমের চোখ বড় বড় হয়ে গেল, আর জিনিয়া আর মাহিয়া একে অপরের দিকে তাকাচ্ছে। এরপর কায়ান জিনিয়াদের দিকে এক দৃষ্টি ছুঁড়ে গম্ভীর সুরে বলে উঠল, আমি জাস্ট বলতে এসেছি ওরা আজ থেকে আমার পেন্ট হাউসে থাকবে। কথাটা শোনা মাত্রই জিনিয়া আর মাহিয়া চমকে উঠল। সঙ্গে ইমলা বেগমও হতভম্বভাবে দাঁড়িয়ে আছে। জাহানারা বেগম এই সব কিছু মেনে নিতে পারছেন না।
কায়ান এত হেল্প করলো তাদের, কিন্তু উনি এতদিন কায়ানকে বড় ভাই বলে এসেছে। তাহলে তাকে কি করে? না না না, সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তখন জাহানারা বেগম দাঁতে দাঁত চেপে বলে উঠল, বিয়ে করার সময় পারমিশন নিয়েছিলে যে এখন জিজ্ঞাসা করছো? কায়ান কাঁধ ঝাঁকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, কে আপনার পারমিশন চেয়েছে? আই জাস্ট ইনফর্মড ইউ। যতই হোক, আপনি আমাদের মাদার ইন ল। তখনই জাহানারা বেগম গর্জে বলে উঠলেন। একদম মাঝে মাঝে সম্বোধন করবে না। কায়ান পাত্তা দিল না। সে ঠোঁটের কোণ দিয়ে চ শব্দ করে জিনিয়াদের দিকে তাকিয়ে বলে উঠল। কাম, অনেক রাত হয়ে যাচ্ছে। জিনিয়া আর মাহিয়ার ভয়ে যেন মুখ থেকে কথা বেরোচ্ছে না। জিনিয়া একবার কায়ানের দিকে তাকাচ্ছে, একবার রাগে গজরাতে থাকা জাহানারা বেগমের দিকে তাকাচ্ছে। ইমলা বেগমকে একটু নরম দেখা যাচ্ছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। জিনিয়া কাঁপতে কাঁপতে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, বড় আঙ্ক না, মানে বলছিলাম। জিনিয়ার কথা বেরোচ্ছে না। কায়ানের ভ্রু কুঁচকে গেল এসব দেখে। তাই মাহিয়া একটু সাহস করে বলে উঠল, মানে আমাদের তো ওখানে কিছুই। কায়ান নিজের ফোনটা বের করে বেরিয়ে যেতে যেতে গম্ভীর কণ্ঠে দুজনের উদ্দেশ্যে বলে উঠল, জাস্ট কাম, সেকেন্ড টাইম যেন বলতে না হয়। জিনিয়া আর মাহিয়া তাদের আম্মুদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমলা বেগমের চোখে দেখা যাচ্ছে স্নেহ, মায়া আর একরাশ কাতরতা। সেখানেই জাহানারা বেগমের চোখে একরাশ কঠোরতা। জিনিয়ার বুক কেঁপে উঠল। এরপর ভয়ে আর কোনো দিক না তাকিয়ে মাহিয়ার হাত চেপে কায়ানের পেছনে পেছনে পা বাড়ালো। সেই গভীর অন্ধকার রাতে পুরো বাড়িটা যেন এক ভয়ঙ্কর নিস্তব্ধতায় ডুবেছিল। রুমে আলো থাকলেও সেই আলো যেন কোনো উষ্ণতা ছড়াতে পারছিল না। দেওয়ালগুলো নিঃশব্দ, করিডোরগুলো ফাঁকা, কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে বারবার ভেসে আসছিল এক নারীর অসহায় আর্তনাদ, কাঁপতে থাকা, ভেঙে পড়া, যন্ত্রণায় ছটফট করা এক কণ্ঠ। আর সেই আর্তনাদের সঙ্গে মিশে যাচ্ছিল এক বিকৃত, নিষ্ঠুর পুরুষ কণ্ঠের হাসি, যেন কারো কষ্টে এসে আনন্দ খুঁজে পাচ্ছে, যেন কারো ভাঙন তার কাছে এক অদ্ভুত তৃপ্তির উৎস। আমি যে তোকে কষ্ট দিয়ে কি মজা পাই এলিফ, আমি নিজেও জানি না। আমার মনে হয় তোকে আঘাত করলে আমি ওই বাস্টেড কায়ানকে আঘাত করছি। আমার সব শেষ করে দিয়েছে। একের পর এক বেল্টের বাড়ি পড়ছে ওই 20 বছরের রমণীর গায়ে। প্রতিটা শব্দ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে, আর সেই শব্দের সঙ্গে মিলে মিশে যাচ্ছে এলিফের ভেঙে পড়া চিৎকার। প্লিজ আর মারবেন না, আর প্লিজ। এলিফের ওই ছোট্ট শরীরে রক্ত ঝরছে, সারা শরীরে মারের দাগ, নির্যাতনের দাগ। এলিফের চোখ থেকে পানি ঝরছে। আন্না, আন্না, আপনি কেন আমাকে এভাবে কষ্ট দেন? মেরে ফেলুন না আমাকে। তোর কষ্ট দেখে আমার মায়া হবে, এই চিন্তা করাও ভুল এলিফ। কারণ আমি নরপুরুষ। তোকে যদি বাঁচিয়ে রাখার অর্ডার না আসতো, তবে এই মুহূর্তে আমি তোকে শেষ করে দিতাম। তারপর আবার সেই বেল্টের বাড়ি, একটার পর একটা, নির্দয়, বিরামহীন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, যন্ত্রণার গন্ধ, রক্তের গন্ধ। আর সেই আর্তনাদের প্রতিধ্বনি চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। মধ্যরাত অনেক আগেই পেরিয়ে গেছে। শহরের আলো তখনও জেগে আছে, কিন্তু সেই আলোয় কোনো কোলাহল নেই। শুধু নিঃশব্দ এক ক্লান্তি ছড়িয়ে আছে চারপাশে। সেই আলো আধারির ফাঁক গলে কায়ানের গাড়ি যখন ধীরে ধীরে তার সেই উচ্চ অট্টালিকার সামনে এসে থামল, তখন তার মুখে ছিল দিনের সমস্ত ক্লান্তি, বিরক্তি আর অজানা এক চাপা অস্থিরতার ছাপ। গাড়ি থেকে নেমে পা বাড়িয়ে লিফটে চলল। লিফট এসে পেন্ট হাউসের সামনে থামতেই অ্যালেক্স যেন অপেক্ষায় ছিল নিয়ম মাফিক, নিঃশব্দে এসে তার সামনে দাঁড়ালো। কায়ান কোনো দিকে না তাকিয়ে জুতো খুলে সোজা ভেতরে যেতে লাগলো। জুতো জোড়া একজন স্টাফ এসে নিয়ে গেল।
এরপর কায়ান নিজের রুমের দিকে পা বাড়ালো। চলতে চলতেই সে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, মিসেস আর্সেলনের সিস্টারদের কোনো প্রবলেম হয়নি তো? অ্যালেক্স পেছন পেছন চলতে চলতেই জবাব দিল, ইয়েস স্যার। ওদের আপাতত পার্সোনাল রুম দিয়েছে তো? ইয়েস স্যার। দে নিড টু কমফোর্টেবল ফার্স্ট। স্যার আপনার ডিনার সেট করব? কায়ান খুব হালকা করে মাথা নাড়ল। নট নাও। মিসেস আর্সেলন কি ডিনার করেছে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কায়ানের ভ্রু কুঁচকে গেল। 1 সেকেন্ডের জন্য তার চোখে কিছু একটা চিন্তা ঝলসে উঠল, কিন্তু সেই মুহূর্তেই সেটা ঢেকে ফেলল। ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি টেনে বলল, হু কেয়ার্স। তারপর আর এক মুহূর্ত নষ্ট না করে সে দ্রুত নিজের রুমে ঢুকে গেল। আর বিছানায় শুয়ে থাকা রিদিয়ার উপর চোখ পড়তেই তার বুকটা হঠাৎ করেই কেঁপে উঠল। রিদিয়ার মুখটা লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে, শরীর ছটফট করছে, এক অস্বস্তিকর অসহায় দৃশ্য। কায়ান এক মুহূর্ত স্থির হয়ে গেল। তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে দ্রুত রিদিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। তার নাকটা পুরো লাল, নিঃশ্বাস ভারী। কায়ান কাপা হাতে কপালে হাত রাখল, আর সে স্পর্শেই যেন তার নিজের ভেতরটা কেঁপে উঠল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। একটা অদ্ভুত অসহায়তা তাকে গ্রাস করল, কিন্তু সে তা প্রকাশ করল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তার মুখ কঠিন, চোখে অদ্ভুত দ্বন্দ্ব। তারপর হঠাৎ করেই ঠোঁট বাঁকিয়ে এমন একটা ভাব নিল যেন কিছুই যায় আসে না। সে বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে অকারণে খোঁজাখুঁজি করতে লাগলো। আসলে নিজের ভেতরের অস্থিরতাকে লুকানোর একটা ব্যর্থ চেষ্টা। কিছু একটা হাতে নিয়ে ড্রয়ারটা বন্ধ করে সে ধীরে ধীরে রুমের লাইট বন্ধ করে দিল। অন্ধকারে পুরো ঘরটা ডুবে গেল। মুহূর্তেই সে নিজের ফোনটা সোফার কুশনের নিচে রেখে দিল, ঠিক আগের রাতের মতোই। তারপর পা গুনে গুনে একদম নিঃশব্দে ওয়াশরুমে গিয়ে হ্যান্ড টাওয়েলটা ভিজিয়ে নিয়ে এলো। তার চলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল এই অন্ধকার ঘরটা তার কাছে নতুন নয়, বরং খুবই পরিচিত। যেন এই কয়দিনে সে বারবার এই অন্ধকারে হেঁটেছে, বারবার। সে এসে ধীরে ধীরে ভেজা টাওয়েলটা নিয়ে রিদিয়ার চোখ মুখ মুছতে লাগলো। তার স্পর্শ অদ্ভুত কোমল, যেন সে ভয় পাচ্ছে একটু জোরে ছুলেই এই মেয়েটা উঠে যাবে। ঠান্ডা সেই স্পর্শে রিদিয়ার বন্ধ চোখের পাতায় হালকা একটা কাঁপন দেখা গেল, যেন অচেতন অবস্থাতেও সে সেই যত্নটা অনুভব করছে। তারপর হঠাৎ করেই কায়ান ঝুঁকে পড়ল। রিদিয়ার চোখে, কপালে, গালে ছড়িয়ে দিল অজস্র চুম্বন, একটার পর একটা। প্রতিটা চুম্বনে ছিল এক গভীর চাপা ভালোবাসা, যত্ন আর ভেতরের অস্থিরতা। তারপর ধীরে ধীরে খুব সাবধানে সে রিদিয়ার গাউনটা খুলে পুরো শরীরটা স্পঞ্জ করতে লাগলো। তার হাত কাঁপছিল। এই স্পর্শ তার জন্য নতুন নয়, কিন্তু আজকে স্পর্শ ছিল আলাদা। আজ এখানে কামনা নেই, আছে শুধু উদ্বেগ, ভয় আর অদ্ভুত এক মমতা। অন্যদিকে রিদিয়া জ্বরে অচেতন হয়ে পড়ে আছে, কিছুই টের পাচ্ছে না। পুরো শরীর মুছে এসে আবার গাউনটা পরিয়ে দিল। এরপর টাওয়েলটা আবার পা গুনে গুনে বাথরুমে রেখে এলো। তারপর আবার নিঃশব্দে বেডসাইড টেবিল থেকে কাচের জগ তুলে পানি ঢালল, এক ফোঁটা শব্দও না করে, যেন শব্দ হলেই এই মুহূর্তটা ভেঙে যাবে। পকেট থেকে ব্যথার আর জ্বরের ওষুধ বের করে রিদিয়াকে কোলে নিজের উপর তুলে খুব সাবধানে খাইয়ে দিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে হাত তুলে রিদিয়ার মাথায় বুলাতে লাগল। তার শক্ত হাত আজ অদ্ভুতভাবে কোমল হয়ে উঠেছে। তারপর কপালে এক গভীর চুম্বন এঁকে খুব নিচু গলায় নিজের সাথেই যেন কথা বলল। সোলনিষ্কা, তোমার এক ফোঁটা কষ্ট আমার বুকে অজস্র ছুরি চালিয়ে দেয়।
তুমি কি বোঝো না? তার কণ্ঠে ছিল ব্যথা, ছিল অপরাধবোধ, ছিল এমন এক ভালোবাসা যা সে আলোয় স্বীকার করতে পারে না। আমি যদি জানতাম তোমাকে নিজের সাজাতে গিয়ে তুমি ব্যথা পাবে, তবে এই সাজকে আমি অস্বীকার করতাম। একটু থেমে আবারও ক্লান্ত কণ্ঠে বলে উঠল, কাউকে জানাবে না তুমি কষ্ট পাচ্ছ? এইভাবেই কেটে গেল কয়েক ঘন্টা। এইভাবেই কেটে গেল ঘণ্টাখানেক। ধীরে ধীরে রিদিয়ার শরীরের তাপ কমতে শুরু করলো। জ্বরটা নেমে এলো। কায়ান অনেকক্ষণ পর ধীরে ধীরে তাকে নিজের কোল থেকে নামিয়ে আবারও বিছানায় শুইয়ে দিল। তারপর খুব যত্ন করে কমফোর্টারটা টেনে তার শরীর ঢেকে দিল, যেন পৃথিবীর সব কিছু থেকে তাকে আড়াল করে রাখছে। এই মুহূর্ত দাঁড়িয়ে রইল, এক মুহূর্ত দাঁড়িয়ে রইল সে চোখে নীরব কিছু অনুভূতি নিয়ে। এরপর কায়ান ওখান থেকে উঠে দাঁড়ালো। তারপর নিজেকে শক্ত করে নিয়ে অন্ধকারের ভেতরেই পা বাড়ালো। নিঃশব্দে একেবারে অভ্যস্ত ভঙ্গিতে সে এগিয়ে গেল কাবার্ড রুমের দিকে। কাবার্ডের সামনে গিয়ে থামল। বাইরের দিক থেকে সাধারণ একটা ক্লোথ সেকশন, কিন্তু ভেতরে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য এক জগৎ। সে ধীরে ধীরে সেকশনের জামা কাপড় সরালো। তারপর হাতের তালুটা নির্দিষ্ট জায়গায় চাপ দিতেই মুহূর্তেই বায়োমেট্রিক অ্যাক্সেস অ্যাক্টিভ হয়ে গেল। একটা ক্ষীণ শব্দ, আর তারপর নিঃশব্দে কাবারটা খুলে গেল। সাইলেন্সার লাগানো, তাই কোনো আওয়াজ নেই, যেন এই দরজার অস্তিত্বই নেই। কায়ান ভেতরে পা রাখতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আর ভেতরে একটা আলাদা দুনিয়া, ছোট্ট একটা সিক্রেট রুম, যেখানে অন্ধকার নেই, আছে কেবল পরিকল্পনার ভারী আবহ। মুহূর্তেই কায়ান সব লাইট অন করে দিল। উজ্জ্বল আলোয় ভেসে উঠল তার অবয়ব। সন্ধ্যার সেই শার্ট আর প্যান্ট এখনও পরা, কিন্তু তার চোখে মুখে বদলে গেছে সব কিছু। এখানে সে কায়ান নয়, এখানে সে ব্ল্যাক প্যান্থম। একটা বড় টেবিল, তার উপর পাশাপাশি রাখা 3টে মনিটর, আর তার সামনে অফিস চেয়ার। প্রথম মনিটরে ভেসে উঠছে একটার পর একটা ফুটেজ। অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটা রুম। মেঝেতে পড়ে আছে রুগ্ন লাল চুলওয়ালা লায়লা। তার অবস্থাই বলে দিচ্ছে সে বন্দি, অসহায়, আর সময় তার পক্ষে নেই। দ্বিতীয় মনিটরে ছড়িয়ে আছে পুরো পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপ। চিহ্ন, মার্কিং, লাল ডট, যেন প্রতিটা জায়গায় লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। চেয়ার টেনে তৃতীয় মনিটরের সামনে এসে বসে পড়ল কায়ান। টেবিলের উপর রাখা কালো ফ্রেমের চতুষ্কোণ গ্লাসটা তুলে নিয়ে চোখে পড়ল। তার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠল। কিবোর্ড আর মাউসের উপর আঙুল চালাতেই তৃতীয় মনিটর অন হলো। ইমেলস ওপেন করলো আর স্ক্রোল করলো। কিছুই নেই, তার মানে নতুন কোনো ইনফরমেশন নেই। তার চোখে এক ঝলক বিরক্তি ফুটে উঠল। এরপর ধীরে ধীরে টেবিলের ড্রয়ার খুলল। ভেতরে সাজানো 4টে ফোন, প্রতিটা আলাদা কাজের জন্য আলাদা পরিচয়। সেখান থেকে একটা ফোন তুলে নিয়ে নাম্বার ডায়াল করল। চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর কল কানেক্ট হওয়া পর্যন্ত পাইচারি করতে লাগলো। তার কপালে হাতের 2 আঙুল চেপে ধরে রেখেছে। চাপা রাগ আর অস্থিরতা স্পষ্ট। অবশেষে ওপাশ থেকে কল রিসিভ হলো। এক পুরুষালী কাপা কণ্ঠ ভেসে এলো। সরি ব্ল্যাক প্যান্থম, আমি ওয়াশরুমে হয়ে গেছিলাম, এই কারণে। এই অজুহাতটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কায়ানের চোখ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। সে গম্ভীর, ধারালো কণ্ঠে বলে উঠল, শাট আপ, আই ডোন্ট নিড ইউর এক্সকিউজ। আমার অনলি লোকেশন চাই। স্যার, কোনো লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। এই উত্তর যেন বহুবার শোনা, আর প্রতিবারই তার ধৈর্য একটু একটু করে ভেঙে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে দম বন্ধ করার আগে বলে উঠল, আজ 3 ইয়ার্স আমি খুঁজে চলেছি, কিন্তু সবসময় কেন আমাকে নো ওয়ার্ডটা শুনতে হবে? ওয়াই? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর, প্যান্থম, সোর্স অফ ইনফরমেশন একটা কথা জানা গেছে। কায়ানের চোখে এক ঝলক আগ্রহ ফুটে উঠল। বলছো না কেন?
আমার কাছে এক একটা ইনফরমেশন কতটা দামি জানো? ফ্যান্টম, আপনার মনে আছে 6 ইয়ার্স আগে আমরা আপনাকে ইনফর্ম করেছিলাম আপনার আন্নে আর বাবান্নে ইতালির ট্রিপে যাওয়ার পর ওনাদের সেমেস্টার হোটেলে রুমে এক গাইনোকোলজিস্ট ডক্টরকে ডাকা হয়েছিল। কথাটা শোনা মাত্রই কায়ানের ভেতরের পুরনো ক্ষতটা যেন আবার খুলে গেল। হ্যাঁ, তখন তো আমি জানতাম না পুরো সত্যিটা। 20 ইয়ার্স আগে জানতাম আমার মাম্মা অ্যান্ড ড্যাড প্লেন ক্রশে নিজেদের প্রাণ হারিয়েছে। এরপর 11 ইয়ার্স আগে জানলাম আমার মাম্মা আর ড্যাডকে মার্ডার করা হয়েছে। মার্ডারে হাত রয়েছে রয়্যাল টিমের। কিন্তু 4 ইয়ার্স আগে জানলাম না, আর না। কথাগুলো বলতে বলতে তার চোখ নিচের দিকে নেমে গেল। একটা চাপা যন্ত্রণা তাকে ঘিরে ধরল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এরপর উদ্বিগ্ন কণ্ঠে আবার বলল, আর এই ডক্টর তো মৃত, প্লাস ওনার ক্লিনিকের কোনো স্টাফ বেঁচে নেই, না আছে ক্লিনিকটা। ওপাশ থেকে উত্তর এলো, স্যার একজন বেঁচে আছে যে এই মুহূর্তে রয়েছে ফ্রান্সে। সে হয়তো বলতে পারবে আপনার বাবান্নে ঠিক কি কারণে গাইনোকোলজিস্ট ডক্টরকে ডেকেছিলেন। এই কথাটা যেন অন্ধকারের মধ্যে হঠাৎ এক টুকরো আলো। কায়ানের চোখে প্রথমবারের মতো আশার ঝিলিক ফুটে উঠল। সে একটু সামনে ঝুঁকে প্রায় আদেশের সুরে বলল, ইয়েস ইয়েস, আই থিঙ্ক ফ্রান্সের খবর আমি কালকের মধ্যে পেয়ে যাব, রাইট? ইয়েস ফ্যান্টম। আর ইতালির কোনো কোনা যেন বাদ না থাকে, প্রতিটা কোনায় যেন খোঁজা হয়। আমরা কেন কোনো ট্রেস পাচ্ছি না, কোনো ক্লু পাচ্ছি না, ওয়াই? ফ্যান্টম, উই ট্রাইড আওয়ার বেস্ট। এই কথাটাই যেন তার সহ্যের শেষ সীমা ভেঙে দিল। সে চিৎকার করে উঠল, ট্রাইড ট্রাইড, এই কথা শুনে যাচ্ছে। আজ 4 ইয়ার্স আমি ওই শয়তানদের টলারেট করে যাচ্ছে। একটাকে ছাড়ব না, সবগুলোকে নিজের হাতে নরক যন্ত্রণা দেব। কিন্তু পারছি না, কারণ ওই জানোয়ার যদি এক বিন্দুও টের পায় তবে আমি হয়তো। কথাটা শেষ করতে পারল না। হঠাৎ তার বুকটা আটকে গেল, শ্বাস ভারী হয়ে উঠল। তারপর গলা শক্ত করে বলল, লিও, আমার কাছে বেশি টাইম নেই। নিজেকে অনেক সামলানেছে। আমার ওয়াইফ আমার উইকনেস, কিন্তু বেশি দিন আমি তাকে ইগনোর করতে পারবো না। আর এই জানোয়ার একবার আমার উইকনেস বুঝে গেলে আমার ওয়াইফকেও। ওপাশ থেকে আশ্বাসের এক গভীর স্বর ভেসে এলো, ডোন্ট ওয়ারি ফ্যান্টম, জাস্ট বিলিভ আস। কলটা শেষ হতেই কায়ান ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর কল কেটে ফোনটা টেবিলে ছুঁড়ে আবার চেয়ারে ঝপ করে বসে পড়ল। চেয়ারটা পেছনে হেলিয়ে দিয়ে নিজেও গা এলিয়ে দিল চেয়ারের সঙ্গে। চোখ থেকে গ্লাসটা সরিয়ে দুটো হাত তুলে ক্লান্তি ভরা চোখ ঢেকে রাখল, যেন কিছুক্ষণ পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। কিছুক্ষণ সেভাবেই স্থির রইল। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসল। আবার মনিটর অন করল আর মাউস ক্লিক করে একটা ফাইল ওপেন করতেই স্ক্রিন ভরে গেল ফ্যামিলি পিকচারে। হাসি, ভালোবাসা, স্মৃতি, যেন অন্য একটা জীবন। সেখান থেকে একটা ছবি জুম করল। ছোট্ট কায়ান, 6 কি 7 বছর বয়স, হাসি মুখে বসে আছে এক সুন্দরী রমণীর কোলে। লম্বা কালো চুল, নীলাভ চোখ, সেই চোখে এমন মায়া, এমন আলো যা এক মুহূর্তেই মন ছুঁয়ে যায়। দেখলেই বোঝা যায় কায়ানের সৌন্দর্য, তার নীলাভ চোখের গভীরতা, সব কিছু এই রমণীর থেকেই পাওয়া। কায়ানের হাত ধীরে ধীরে স্ক্রিনের উপর গিয়ে থামল। ছবিটার উপর হাত রাখতেই তার চোখ লাল হয়ে উঠল। হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে। তার সেই শক্ত নির্দয় মুখোশটা ভেঙে পড়ছে ধীরে ধীরে। কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, মাম্মা, ডোন্ট ওয়ারি, আর একটু অপেক্ষা করো। তোমার জালিম তোমায় ঠিকই খুঁজে বের করবে, যেখানে থাকো না কেন তুমি।